হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সব কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আমার অল্প কথার গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই। আর এখন আমি ঠাকুর ঘরে দেখছি, মা ওখানে রান্না করছে, ওর জন্য আমি আজকে ঠাকুরকে অর্চন করাবো। তো তাই ঠাকুর ঘরে চলে এসেছি। তো চলো অর্চনটা আগে করে নিই। মা এত সকাল সকাল রান্না বসিয়েছে কেন বলুন তো? আজকে আমরা যাব পদপীঠে, যেখানে আজকের আমার বাবার দীক্ষা অনুষ্ঠান সম্পূর্ণ হবে। আগের দিন তো দীক্ষা অনুষ্ঠান হয়ে গেছিলো, তো আজকে যেহেতু আমার বাবার পৈতে হবে, পৈতেটা সম্পূর্ণ হলে সব কাজ মিটে যাবে। তো তার জন্য অনেক ভোর ভোর উঠেছি, আমি স্নান করেছি, আনেক তিলক করেছি, আমার সাথে সাথে মাও উঠেছে। সবাই আমরা তাড়াতাড়ি আজকের ঘুমতে উঠেছি। এমনিতে প্রত্যেক দিন আমরা ভোর 4টের আগে উঠে যাই, তো আবার আজকে অনেক আগে উঠেছি। কারণ কি বলো তো, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে, তো ওর জন্য রান্নাটা কমপ্লিট করে যাওয়া খুবই দরকার। আমরা যদি দেরি হয়ে যায় তো প্রসাদ পেয়ে আসবো, আর নইলে আমরা এখানে এসে প্রসাদ পাবো। তো যেহেতু পদপীঠ আমাদের এখান থেকে অনেকটা প্রায় দূর, তো তার জন্য আমরা তাড়াতাড়ি করে রান্নাটা করে রাখছি, যাতে করে বাড়িতে আসলে আর ওই সমস্যাটা আর হবে না। আর সত্যি কথা বলতে তোমার দাদাভাই নতুন দীক্ষা নিয়েছে, ও ঠিক মতো আচার করতে পারে না। যেমন ঠাকুর ঘরে ভোগ লাগানো, তারপরে ভোগ শুদ্ধি, ভোগ মানে অনেক রকম নিয়ম থাকে, সেগুলো উনি এখন ঠিক করে পেরে ওঠে না। তবে আস্তে আস্তে সব কিছু শিখে যাবে। তা ওটা আমাদের মনে হয় যে শিখে যাবে। একটা জিনিস কী বলতো, স্কুলে যদি ভর্তি হওয়া হয়, তো ভর্তি হলে তখন বুঝে নেওয়া যায় যে কখন প্রার্থনার টাইম, কিংবা কখন স্কুলে ঢোকার টাইম, কেমন প্রসাদ পাওয়ার না টাইম, পড়ার মানে ঠিক পড়াশোনাগুলো ঠিকঠাক জানা যায়। তো সেই রকম আমাদের এই দীক্ষাটা এইরকম একদম আস্তে আস্তে সব কিছুই শিখে যাওয়া যায়। তো দেখো, কথা বলতে বলতে আমি সব ফুল চন্দন সব ঘষে নিয়েছি। আর এইবারে আমি আমার গোপু সোনাদেরকে অর্চন করাবো। তো মা প্রত্যেক দিন সকালে অর্চনটা করাই। কারণ কি বলতো, যতদিন আমি বাপের বাড়ি থাকি আমার কাজ একটু হালকা থাকে। বাড়িতে হলে সম্পূর্ণ কাজটা পুরো আমাকেই করতে হতো, ওখানে তো আর মা আমার হেল্প করার মতো নেই। আর এখানে আমরা সবাই মিলে আছি, যেমন আমি রান্না করি, মা রান্নার জোগাড় করে দেয়। তো এইভাবে আমরা মিলেমিশে সব কাজ করি। আর মাকে খুব বেশিও কাজ করতে দিই না, তাও মা করে। তো অনেকটা কাজ আমি যতটা পারি মায়ের কাজ একটু হেল্প করে নিই, তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য, আর মার কষ্টটা একটু কমে। কিন্তু যে না, আমার মা 24 ঘন্টা কাজ করতে থাকে, তো তাই আমি যতই কাজ করি না কেন, মা অন্য কাজ ঠিক খুঁজে নেয় যে এই কাজটা, এরপরে এটা আমার করতে হবে, ওর পরে ওটাও আমার করতে হবে। আর আমরা আজকে যাব পদপীঠ। সেই পদপীঠটা কোন জায়গায়, পদপীঠের কী নীলা, সম্পূর্ণটা আমি তোমাদেরকে এসে তারপরে বলবো, কিংবা যেতে যেতেই তোমাদেরকে বলে যাব। তো আমরা যেখানে যাচ্ছি ওখানে আমাদের কাশীনগরে ওখানে একটা গঙ্গা আছে। তো সেই গঙ্গার নাম হলো চক্রতীর্থ, আর আরেকটা গঙ্গার নাম হচ্ছে বিমলানন্দ ঘাট। তো এখন তার নাম অন্য ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো বিমলানন্দ ঘাট কেন প্রসিদ্ধ হয়েছে সেটা তোমাদেরকে একটু বলি। হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সব কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আমার অল্প কথার গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই। আর আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি পদপীঠে। তো পদপীঠে আমরা যাচ্ছি, যেখানে ভগবান সখাদের নিয়ে লীলা করেছিলেন। তো যাই হোক, পদপীঠের ব্যাখ্যাটা আমি পুরোপুরি জানি না, ফার্স্ট টাইম যাচ্ছি, বাড়ির খুব কাছে। তবুও পদপীঠটা আমি আগে কখনো যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। তো চলো ওখানে যাই, আর ওখানকার কি কি নীলা কথা বাড়িতে এসে তোমাদেরকে শ্রবণ করাবো। তো চলো যা যাক। তো আমাদের ট্রেন এসে গেছে, আর এই যে দেখছো আমরা এখন ট্রেনে উঠে গেছি, এবার আমরা নামবো। তো আমরা নেমেও গিয়েছি। তো চলো এইবার আমরা টোটোতে উঠবো। টোটোতে উঠে তারপরে আমরা মন্দিরে রওনা দেব। তো মন্দিরে টোটো উঠে মন্দিরে যেতে প্রায় বেশিক্ষণ সময় লাগে না, মাত্র 20 মিনিট। তো এই দেখো আমরা মন্দিরের সামনে চলে এসেছি। এটা হলো পদপীঠের মন্দির, আর এখানে পদপীঠের মঠ, মানে আমাদের দেবানন্দ গড়িয়া মঠ। তো এই মঠেই আজকে যজ্ঞ হবে, যজ্ঞ অনুষ্ঠান সম্পূর্ণ হবে, আর কিংবা পৈতেও সম্পন্ন হবে।
তো পদপীঠের সম্বন্ধে তোমাদের কিছুটা হলে বলে শোনাই। তো এখানে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যখন দীক্ষা নিয়েছিলেন, দীক্ষা নেবার পরে এখানেই এসছিল, আর এখানেই ওনার যত ভক্তদেরকে নিয়ে নীলা করেছিলেন, তো ছত্রভোগ করেছিলেন। তো সেই ছত্রভোগের এই একটা সম্পূর্ণ চিহ্ন, এই যে দেখছো পদচিহ্ন, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পদচিহ্ন। তো এই জায়গাটা না পুরো বিলীন হয়ে গেছিল। তো আমাদের মহারাজগণ অনেক ভাগবত ঘেঁটে কিংবা অনেক কিছু করে ব্যাখ্যা করে তো এই জায়গাটা ওরা উদ্ঘাটন করেছে। আর সত্যি এই জায়গাটার তলায় এই যে পদচিহ্নটা এখানেই ছিল। তো এটাও আমাদের মহারাজরা মানে এই জায়গাটা উদ্ঘাটন করেছে, করে এখানে মঠ তৈরি হয়েছে। আর এখানেই যজ্ঞানুষ্ঠান হয়, কিংবা এখানকার অনেক নীলা কথা আছে যেটা আজকের আমরা শ্রবণ করব। তো আমাদের এখানে একটা চক্রতীর্থ ঘাট আছে। তো সেই চক্রতীর্থ ঘাট হলো যখন কপিলদেব যখন গঙ্গাকে এনেছিলেন আমাদের, যেটা আমরা এখন গঙ্গাসাগর বলে আমরা জানি, তো তখন এই দিক দিয়ে ঘুরে গেছিল। তো এই জায়গাটা না খুব প্রসিদ্ধ। যখন শিব পঞ্চমুখী রূপ ধারণ করেছিল, তো ঠিক আমাদের এই চক্রতীর্থ, যেটা আমরা বলি এখন চক্রতীর্থ, তো ওইখানটায় ওখানেও একটা মঠ আছে, ওখানে বৈষ্ণব মঠ আছে। যাই হোক, ওখানে আমাদের গৌড়ীয় মঠ আছে অনেক বড়। তো আজকে হয়তো সময় হবে না, অন্য কোনো দিন সময় হলে তোমাদেরকে একবার দেখিয়ে দেব। তো ওখানেই ভগবান শিব পঞ্চমুখী রূপ ধারণ করেছিল। এখনও তার সেই স্মৃতি হিসাবে সেই আলেখ্যটা তুলে ধরা আছে। তো যদি যাওয়া হয় কোনো সময় দেখিয়ে দেবো। আর আমাদের কাশীনগরে একটা গঙ্গার ঘাট আছে, যেটা নন্দার চান হয়, সেটা নন্দার ঘাট বলে এখন বলে, কিন্তু আগে ওটা বিমলানন্দ ঘাট ছিল। তো এইগুলো অনেক কিছু নীলা আছে যেটা আমরা ব্যাখ্যা করে হয়তো, যেটা গুরু বৈষ্ণব যত সুন্দরভাবে বলবে আমরা হয়তো ঠিক তত সুন্দর করে বলতে পারবো না, কিন্তু কিছু কিছু নীলা যেটুকু আমার মনে হলো তোমাদেরকে আমি শোনালাম। তো এখানে যে বিমলানন্দ ঘাট ছিল, এখানে ভগবান শিব নিজে এসে এইখানটায় কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল। আর এই ঘাটে ভগবান যখন শ্রী চৈতন্য মহাপ্রভু দীক্ষা নেওয়ার পরে এখানেই এসছিল ওনার সখাদের নিয়ে এখানে অনেক নীলা করেছিল। তারপর এখানে যখন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নৌকা পার হবে, তো তখন না এখানে প্রচুর ডাকাতের উৎপাত ছিল। আর তার জন্য যখন ভগবান শ্রী গৌর সুন্দর তখন চক্র ধরেছিলেন যে ওদেরকে বধ করব। যেহেতু নৌকাটা উনি নাভি যিনি ছিলেন তিনি তো নৌকা পার করাচ্ছিলেন না, তো তার জন্য ভগবান শ্রী চৈতন্য রূপে গৌরহরি চক্র ধারণ করেছিলেন। তাই ঘাটের নাম হলো বিমলানন্দ ঘাট থেকে চক্রতীর্থ ঘাট হয়ে গেল। তো চক্র ধরেছিলেন বলে তাই চক্রতীর্থ ঘাট। আর যেটা ভগবান শিব আছে ওটা এখন মানে ব্রজবাসীকে উদ্ধার করার জন্য, তাই জন্য ওর নাম হলো ব্রজরুক্ষে। তো যাই হোক, তোমাদের অন্য কোনো দিন একবার সুন্দর করে গুছিয়ে দেখাবো কিংবা তোমাদেরকে তুলে ধরবো। তো এখন কি হচ্ছে বলো তো, এখন আমরা যেহেতু মঠের মধ্যে আছি, এখানে একটা ভক্ত গোপাল ঠাকুর নিয়ে এসছে, তো ওনার গোপালটা অভিষেক করতে হবে। তো তার জন্য সেই গোপালটার এখন অভিষেক চলছে, দেখছো। গোপালটাকে অভিষেক করে নতুন ড্রেস পরিয়ে তারপরে হোমযজ্ঞ আয়োজন শুরু হবে। মিষ্টিটা দিয়া কই হইছে আচ্ছা তুমি হবে না
তো এইবারে যজ্ঞ অনুষ্ঠান শুরু হবে। আর এইদিকে দেখছো যারা যারা যত ভক্তরা দীক্ষা নেবে, আর এখানে দেখছো কটা বাচ্চা এসছে, ওদেরও আজকে দীক্ষা মন্ত্র হবে, গায়ত্রী মন্ত্র পাবে ওরা। তো সত্যি কথা, ওদের বাচ্চাগুলো এত সুন্দরভাবে ট্রেনিং দিয়ে তৈরি করেছে ছোটোবেলা থেকে। তো ওদের কাছে গীতা ভাগবত কিংবা যে কোনো চর্চা ওদের কাছে কিছুই না। তো সত্যি ভগবান ওদেরকে এত সুন্দরভাবে রূপ দিয়ে পাঠিয়েছে, কি বলবো। আর তারপরে এই দীক্ষা অনুষ্ঠানের সময় যেটা হয় চৈতন্য, তারপরে গলায় ফুলের মালা, তারপরে তিলক, কত সুন্দর লাগছে। আমার বাবাকে যতটা সুন্দর লাগছে, বাচ্চাদেরকে আরও সুন্দর লাগছে। তো এই দেখো হোমের অনুষ্ঠান শুরু হয়ে গেছে প্রায়। আর এই দিকে হচ্ছে শুকনো খড় দিয়ে এক ধরনের পৈতে হচ্ছে, এটাও গলায় থাকবে, তারপরে আবার আরেকখানা পৈতেও হবে। তো হোম অনুষ্ঠানটা চালু হয়ে গেছে। আর সবাই আর আমার বাবা যদিও আমার বাবা বেশ থেকে হয়তো সেরকমভাবে চিনি না, জানি না, আবার আস্তে আস্তে আলাপ পরিচয় হয়ে যাবে। এই যে যেমন ধরো এই যে দেখছো ছোট ছোট ভাইগুলো, এরা কিন্তু আমাদের বাড়ি অনুষ্ঠান হয়েছিল, আমাদের বাড়িতে গিয়েছিল। তো আমরা অনেক কথা বললাম এদের সঙ্গে, আর এদের সঙ্গে কথা বলে আমারও খুব ভালো লাগলো। দেখছো এখন ওরা সত্যি খুব খুব আনন্দ হয়। এই যে এখানে আসলে মনে হয় যেন এরা আমাদের অনেক আত্মীয়। আর এই যে দেখো আমার বাবাদের সব দেয়া হয়ে গেছে, পৈতেও হয়ে গেছে, দীক্ষা অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে। আর এতক্ষণ আমার বাবা পুরো গা খোলা গায়ে ছিল। তো এইবার আমার বাবারা গেঞ্জি জামা যা কিছু আছে সব পরে নেবে। যদিও পৈতের সময় গায়ে কিছু রাখতে নেই, শুধু উত্তরণটা রাখতে হয়, তো সেই রকম বুঝে রাখা। তো এবারে আমরা নিচে চলে যাব, নিচে আরতি হবে। আর এই যে দেখছো আরতি হচ্ছে, আরতি আমরা আরতি দর্শন করব। তো আমাদের সামনে এখানে এই মঠের একটু সাইডে গেলে, মানে একটু সামনের দিকে গেলে, তো ওখানে অন্ধমণি থান পাবে। তো অন্ধমণি থান তো খুবই ওখানকার জন্য খুব প্রসিদ্ধ। আর যখন অন্ধমণি থানে ওখানে মেলা হয়েছিল, এখানেও খুব বড় একটা অনুষ্ঠান হয় এই মঠে। আর তখনই এই জামা কাপড়গুলো আমার মামাই দান করে গেছিলো। তো সত্যি আমরা ভাবতে পারিনি আজকের এই ড্রেসগুলো পরাবে। তো পরে দেখলাম, মানে তখন তো আমি দেখিনি, তো এখন দেখলাম খুবই সুন্দর। তখন যেহেতু মামারা এসেছিলো তো আমরা আসিনি। আর এই যে দেখো আমরা আরতি দর্শন করে নিয়েছি, আর এখন আমরা প্রসাদ পাবো। তো প্রসাদ পেয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব।
তো অনেক ভক্তরা উপর নিচ করে সবাই বসে গেছে, আর আমরা এই দিকে বসছি, দেখো এই দিকে বসছি, আর ওই দিকে মা বাবা, আমার বাবা মা, দুই মা সবাই একসঙ্গে বসে প্রসাদ পাচ্ছে। তো আমরা প্রসাদ পেয়ে বেরিয়ে গিয়েছিলাম, আর এখন এসছি আমরা বিষ্ণুপুর শ্মশান। এটা হলো আমার মায়েদের শ্মশান। তো যেখানে আমার মায়েদের এখানে মানে এটাই হলো চুল্লি, এখানে বডি দাহ করানো হয়। তো যাই হোক, মরে গেলে মরাকে দাহ করে, যাই হোক বডি বললাম। তো আর এটাই হলো গঙ্গার ঘাট, আর এখানেই গঙ্গার স্নান হয়। আগে জানো তো এই ঘাটটা অনেক বড় ছিল, যত দিন যাচ্ছে তত যেন ময়লা নোংরা সব পড়ে পড়ে প্রচুর জায়গাটা যেন একদম ছোট হয়ে গেছে। তো দেখো এখানে অনেক মানুষ আবার স্নান করতে এসছে। আজকে কি বলো তো, আজকে নীলের ব্রত, তাই অনেক মানুষ ওখান থেকে জলও এনেছে। আর যেহেতু আমরা বৈষ্ণব আর শিব হলো পরম বৈষ্ণব, তো তার জন্য আমরাও সন্ধ্যাবেলায় চলে এসেছি, আমি আমার মামা মামি আমরা সবাই চলে এসেছি শিবের মাথায় জল ঢালতে আর বাতি দিতে। আজকের দিনটা সবার কাছে খুবই একটা ভালো দিন। অনেক ভক্তরা দেখছেন এখানে সন্ন্যাসী হয়েছে, কেউ কেউ নীলের বার করেছে। আর আমরা যেহেতু নীলের বার করি না, এই জন্য আমরা অদ্বৈত সপ্তমী পালন করি।